চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই কালাভুনার রেসিপি কিন্তু এখন সবার পছন্দের প্রথম তালিকায় রয়েছে। কিন্তু এই কালাভুনার রেসিপিটা তৈরি করার জন্য মশলা খুঁজতে খুঁজতেই কিন্তু অনেকে হয়রান হয়ে যায়। তো যার জন্য এই সব সমাধান নিয়ে আজকে আপনাদের জন্য এই রেসিপিটা আমি তৈরি করেছি, যেটা থাকছে পুরোটাই রেডি মিক্স মশলা দিয়ে। তো সবাইকে জানাচ্ছি পুরো রেসিপিতে স্বাগতম, কারণ থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো বেশ কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড খুব বলছিল কালাভুনা করার জন্য। ও হঠাৎ করে একদিন গরু মাংস এবং এই রেডিমিক্স মশলাটা নিয়ে আসে। তো আমি রান্নায় করব, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি, কারণ এখানে অনেক অনেক টিপস থাকছে আপনাদের জন্য। তো আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি, যেটার মাংসগুলো কিন্তু একটু বড় বড় সাইজের, আর হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি। আর এই রেডিমিক্স মশলা এখানে আছে, আমি প্যাকেটটা খুলে দেখলাম যে 2টা প্যাকেট ভেতরে আছে। আমি কখনো রেডিমিক্স মশলা দিয়ে কালাভুনা রান্না করিনি, এই ফার্স্ট আমার রেসিপি তৈরি করা, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো প্রথমে আমি এখানে মাংসটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, 3-4টা দারচিনি এবং থাকছে 3-4টা এলাচ, সাথে দিয়েছি এখানে কিছু লং। তো সব কিছু মিলিয়ে এখানে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা-চামচ আদা বাটা আর রসুন বাটা। তো আমার যেহেতু আদা বাটা আর রসুন বাটা একসাথে ছিল, আমি 2 চামচ ব্যবহার করেছি। দিয়েছি পেঁয়াজ কুচিটা এখানে একটু অল্প দিলাম, কারণ পরবর্তীতে আরও অনেক পেঁয়াজ কুচি যাবে এখানে। তো এই প্রথম যে বড় প্যাকেটটা ছিল, প্যাকেটের মধ্যে কিন্তু এরকম একটা মশলা আছে, তো এখানে আমি 2 টেবিল চামচ মশলা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে যে ছোটো চামচটা আছে, সেই ছোটো চামচের মধ্যে কি মশলা আছে সেটা আমি একটু বলি। এই মশলাটাকে বলে রাঁধুনি, এটা রাঁধুনি নামে পরিচিত, সেইটারই গুঁড়া আর কি এখানে আছে। তো এটা আমি একটুখানি 1 চা-চামচের মতো নিয়ে হাফটা এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা। তো এরপর আমি সব কিছুকে একসাথে ভালো মতো মাখিয়ে নিব। এবার আপনাদেরকে বলি, এখানে যে প্যাকেটটা রয়েছে এটা কিন্তু মোটামুটি 2 কেজি পরিমাণ মাংসের জন্য এই পুরো প্যাকেটটা ব্যবহার করা হয়। তো আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণের রান্না করছি, এজন্য আমি সব কিছু কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তো আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী বুঝে বুঝে দিবেন, তাহলেই কিন্তু একেবারে পারফেক্ট রেজাল্ট পাবেন। তো এরপর সব কিছু মাখানো হয়ে গেলে এটা ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই। এটা আমি এবার মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম আঁচে রান্না করতে করতে আমার কিন্তু মাংস থেকে প্রায় পানি ছেড়ে দিয়েছে। তো এভাবে একেবারে মিডিয়াম আঁচে এই রান্নাটা কোনো মতেই একদম হাই হিটে করা যাবে না। তো এভাবে মিডিয়াম আঁচে রান্না করতে করতে যখন পানিটা শুকিয়ে আসবে, তেল উপরে চলে আসবে, তখন আমি এখানে ব্যবহার করছি 1/2 কাপের মতো একদম ফুটন্ত টকবগে গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু এটা মিডিয়াম আঁচে রান্না হয়, এখানে যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন আপনার গরুর মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এভাবে মিডিয়াম আঁচে কুক করলে আপনার মাংসটা কিন্তু খুব ভেতর থেকে সেদ্ধ হবে, খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর পুরো মাংসটা সেদ্ধ করার জন্য একসাথে পুরো পানিটা দিবেন না, অল্প অল্প করে পানি দিতে দিতে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে রান্না করতে করতে দেখবেন এইরকম আপনার কালাভুনার যে কালারটা আছে সেটা চলে আসছে। তো এভাবে ধাপে ধাপে আমি রান্না করতে করতে এবার আমার বাগারের পালা। তো আমি এখানে নিয়ে নিলাম 1/4 কাপ থেকে একটু বেশি সরিষার তেল। এই বাগারটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই করতে হবে। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। এই দুটো একসাথে খুব ভালো মতো একটু ভেজে নিব তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো শুকনা মরিচ। এই স্টেপগুলো কিন্তু একেবারে মাস্ট, এখানে আমি যা যা দিয়েছি সবগুলো জিনিস দিবেন, তাহলে কিন্তু অথেন্টিক যে ফ্লেভার সেটা পাবেন। তো আমার মোটামুটি বাগারটা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি যে কালাভুনাটা করে রেখেছিলাম সেখান থেকে কয়েক চামচ উঠিয়ে সরাসরি এই বাগারের মধ্যে দিয়ে দেব। চুলাটা কিন্তু আমার এই সময় অন থাকবে, ঠিক আছে? চুলা বন্ধ করা যাবে না। আর সরাসরি এই বাগারটা আপনার কালাভুনার মধ্যে না ঢেলে এভাবে করবেন, তাহলে আপনার প্রত্যেকটা মাংসের মধ্যে কিন্তু এই বাগারের যেই ফ্লেভারটা আছে সেটা ঢুকে যাবে। তো এভাবে দেওয়ার পর আমি এভাবে ঢাকনা দিয়ে এবং
ঢাকনার হোলটাকেও বন্ধ করে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 2 মিনিট পর ঢাকনাটা তোলার পর দেখতেই পাবেন যে কত সুন্দর একটা ফ্লেভার আপনার নাকে চলে আসছে। তো এবার সব কিছু একসাথে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিব বা একসাথে সব কিছু মিশিয়ে নিব এবং বাকি যেই স্টেপগুলো আছে এবার শেষ করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। ব্যাস, এরপর নামিয়ে আপনারা সার্ভ করেন। গরম গরম ভাত, পোলাও অথবা নান পরোটার সাথে কিন্তু এটা অসম্ভব মজা লাগে। আর এটা দোকানের বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম স্বাদের হয় না। সো বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর যদিও ট্রাই করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের এই পুরো রেসিপি থেকে যদি আপনাদের একটুখানিও উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের প্রথম রেসিপি এখানেই শেষ করছি। এখন চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় রেসিপি। আর দ্বিতীয় রেসিপিটা হচ্ছে নর্মাল আমরা যেটা সবসময় পছন্দ করি, আলু দিয়ে গরুর মাংস রান্না। তো চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে। আলু দিয়ে গরু মাংস রান্না আমাদের বাঙালিদের অনেক বেশি পছন্দের। আর এই সাধারণ রান্নাটাকে আপনি সামান্য কিছু মশলা অ্যাড করে আরও অসাধারণ এবং সুস্বাদু করে তুলতে পারবেন কিভাবে, সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকছে আজকের এই পুরো রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। গরু মাংসগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 1 কেজির মতো গরু মাংস নিয়েছি, আর পিসগুলোও কিন্তু বড় বড়ই আছে। দিয়ে দিয়েছি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3-4টা তেজপাতা, 3-4টা দারচিনি এবং 3-4টা এলাচ। এবার এখানে আমি একটা স্পেশাল মশলা বানাবো, এজন্য এখানে আমি নিয়েছি কিছু জয়ত্রী, নিয়েছি বড় কালো এলাচ একটা, স্টার অ্যানিস এখানে নিয়েছি, এটা আমি অর্ধেকটা ব্যবহার করব। জয়ফল নিয়েছি, এটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি, একটা টুকরো নিয়েছি। আর নিয়েছি এখানে কালো গোলমরিচ 1 চা চামচের মতো। সবগুলোকে এখন আমি ভালো মতো গুঁড়ো করে এটা ব্যবহার করছি। আর এই মশলাটাই কিন্তু আপনার গরুর মাংসের স্বাদ দ্বিগুণ করে দিবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া প্রায় 1 চা চামচ থেকে একটু বেশি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ এবং ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ। এই দুইটা মশলা আমি পরবর্তীতে আরও 1/2 চা চামচ করে ব্যবহার করব। এরপর সবথেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা গরুর মাংসের স্বাদ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে সরিষার তেল। এখানে আমি 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব। আপনারা সরিষার তেলের বদলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে একটু ভিন্ন টেস্টের জন্য আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করলে দেখবেন একটা সুন্দর স্মেল পাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো এবং সব কিছুকে আমি আবারও খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই ম্যারিনেশনটা যত ভালো হবে আপনার মাংসটা কিন্তু ততটাই পারফেক্ট হবে, একটা সুন্দর স্মেল পাবেন। এতে করে আপনার মাংসটা কিন্তু ভেতর থেকে সফট এবং টেন্ডার হবে। এরপর আমি 15 থেকে 20 মিনিট পর মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, একেবারে মিডিয়াম আঁচে এটাকে আমি কষাতে থাকবো। মাঝে মাঝে ঢাকনা তুলে আপনাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকেই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু এই পানি দিয়ে আমি পুরো মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব। মাংসটা চেষ্টা করবেন সবসময় এভাবে ঢেকে ঢেকে রান্না করার জন্য। আর চুলার জালটা যাতে লো আঁচ অথবা মিডিয়াম আঁচ পর্যন্তই থাকে। এর থেকে হাই হিটে যদি আপনি মাংস রান্না করেন তাহলে আপনার মাংস দেখবেন ভেতর থেকে হার্ড হয়ে যাবে খুব দ্রুত, আর সহজে সেদ্ধ হতে চাইবে না। কিন্তু যদি মিডিয়াম আঁচে অথবা লো আঁচে ঢেকে ঢেকে রান্না করেন আপনার মাংস কিন্তু ভেতর থেকে খুব তাড়াতাড়ি সফট হতে থাকবে এবং সেদ্ধও হতে থাকবে খুব দ্রুত। তো অলরেডি কিন্তু আমি এখানে মাংসটা নেড়েচেড়ে রান্না করতে করতে আমার মাংসের থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে, আর তেলটাও উপরে ভেসে উঠেছে। তো এভাবেই আমি কিন্তু কিছুক্ষণ আরও কষিয়ে নিব। এটা জিনিস মনে রাখবেন, মাংসটা যত বেশি কষানো হবে মাংসর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবং মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আর আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুখানি মোটা মোটা করে কেটেছি,
এরপর আমি সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই আলুটা আমি এখন ব্যবহার করছি। আপনারা চাইলে আলুটা অনেকে ভেজে তারপরে অ্যাড করে, বাট আমার কাছে ভেজে অ্যাড করাটা অন্যরকম টেস্ট লাগে, এভাবে দেওয়াটা অন্যরকম টেস্ট লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টকবগে ফুটন্ত গরম পানি। আর মাংসের চেষ্টা করবেন সবসময় গরম পানিটাই ব্যবহার করার জন্য। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস কিন্তু তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। এরপর আমি এটাকে ঢেকে রান্না করতে থাকবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, পানিও কিন্তু অনেকটা কমে গিয়েছে। এরপর আমি এখানে একটু নেড়ে চেড়ে আমি চেক করে নিব লবণ এবং মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ এবং ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। সব কিছুকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো আবারও একটু জাল করে চুলার জালটাকে বন্ধ করে দেব। ব্যাস, এই সব টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন আপনার মাংস কিন্তু সুস্বাদু হতে বাধ্য থাকবে। তো যাই হোক, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এরপর আমি আপনাকে 10 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আউটলুকই যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো আসে। তো যাই হোক, আজকে আমার এই আলু দিয়ে মাংস রান্নাটা সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সামনেই কোরবানি ঈদ আসছে, যদি রেসিপি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের এই 2টা রেসিপি থেকে যদি আপনাদের কোনো রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।